ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস নিবেদিত যে কথা রূপকথা নয় অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, আজ আমাদের অতিথি বরেণ্য রাজনীতিবিদ, ঢাকা ৯ আসনের সংসদ সদস্য, সড়ক মহাসড়ক ও পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং রেলপথ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব। আপনাকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। আপনাকেও আমি এই ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভি সকল কর্মকর্তাদের বিন্দু এবং সারা দেশবাসীকে এবং বিশেষ করে ঢাকা ৯-এর সবাইকে এবং সারা দেশের সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন আপনি? ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদ হচ্ছে এখন তো আসলে ঈদ আমার কাছে দায়িত্বের মতো। ঈদে অন্যদের আনন্দকে নিজের করে নেওয়া হচ্ছে আমার কাছে ঈদ। অন্যরা যদি একটা ভালো ঈদ করতে পারে, সুন্দর করে বাড়িতে যেয়ে তাদের আপনজনদের কাছে সুন্দরভাবে বাড়িতে যেয়ে পৌঁছে একটা সুন্দর ঈদ উপভোগ করতে পারে, সেই ঈদটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। একজন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী, তার ঈদ কেমন কাটে? আমার ঈদটা হচ্ছে আনন্দের ঈদ তখনই যখন দেশের মানুষ সড়ক পথে, রেল পথে নিরাপদে বাড়িতে যেয়ে তার আপনজনের সাথে ঈদ করতে পারে সময় মতো যেয়ে, এবং তখনই আমার সেই আনন্দটা আমার ঈদের একটু বড় আনন্দ দেয় যে আমি আমার দেশের মানুষকে নিরাপদে নিরবিচ্ছিন্নভাবে তার বাড়িতে যে ঈদ করতে পেরেছে, আপনজনের কাছে পৌঁছাতে পেরেছে, কষ্ট কম করতে হয়েছে, সেইটি আমার কাছে অনেক আনন্দের ঈদ। এই যে দেশের মানুষের জন্য এত কষ্ট করে যাচ্ছেন, পরিবারকে কি ঈদের সময় দিচ্ছেন? দেখুন, আমরা যারা রাজনীতি করি এবং বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাদেরকে আমাদের মন্ত্রিপরিষদে যাদেরকে স্থান দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আমরা এই দায়িত্বটুকু আগে যেমনিভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তেমনিভাবে আজকে দায়িত্ব দিয়েছেন তিনি দেশের মানুষের দুঃখ কষ্টগুলি লাঘব করে আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন থেকে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সেই স্বপ্নই দেখি যে স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি পরিকল্পনা ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, আমরা তার অংশ। সেই অংশে সেই কাজটা আগে করতে হয়। এখানে আসলে পরিবার মানুষজনও আমাদের জন্য সে ত্যাগটুকু স্বীকার করতে তার প্রস্তুত রয়েছেন। তারাও মনে করেন যে স্বামী অথবা কেউ আমার সন্তানরা তার মনে করেন তার বাবা হিসাবে যদি মানুষ আর আমার কর্মকাণ্ডে মানুষ সুখী হয়, মানুষ ভালো থাকে, তাহলে সেই অংশীদারিটা তারা পাবে। মানুষ বলবে তোমার বাবা ভালো কাজ করছে, তোমার বাবা এই সরকার ভালো করে, তখন সে মনে করবে যে আমিও তো তাইলে তার একটি অংশ। সেখানে আসলে পরিবারও অনেক কিছু মেনে নেয় আমাদের বেলায়। সুতরাং পরিবার অনেক চড়াই উত্তর মধ্যেই আমাদেরকে দেখেছে, কখনো জেলে, কখনো ফেরারি, কখনো রাজপথে, কখনো আহত, কখনো হাসপাতালে, বিভিন্ন পর্যায়ে দেখতে দেখতে তারা এই পর্যায়েটা এসে তারা মনে করে যে না, এত শ্রমের বিনিময়ে এখন তো অন্তত আমরা দেশের মানুষকে কিছু দিতে চেষ্টা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে, দেশের কোটি কোটি মানুষের যে ঘরমুখী মানুষের যে ঈদ যাত্রা, সেটিকে নির্বিঘ্ন করার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে গেলেন বা করে যাচ্ছেন। আপনার এলাকা ঢাকার ৯ আসনের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিভাবে সময় দিচ্ছেন এই ঈদে? ঈদ না, আসলে প্রতিদিনই আমি চেষ্টা করি একবার অফিসে আসার আগে চেষ্টা করি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে। রাতে যখন আবার বাসায় যাই, রাত্রে 10টার পরে চেষ্টা করি আবার 1 ঘন্টা 2 এলাকার মানুষকে সময় দিতে। ঈদের দিন আসলে নামাজ পড়ার পরে অন্যান্য অনুষ্ঠান শেষ করে দেখা যায় যে 11টা থেকে বিকাল পর্যন্ত অন্তত আবার মানুষের সাথে থাকার চেষ্টা করি, এলাকার লোকজনের সাথে। আর আমি তো আসলে ওই এলাকারই সন্তান, ওই এলাকায় বেড়ে উঠেছি, ওই এলাকায় বসবাস করি। সুতরাং এলাকার মানুষ আমাকে একটি নির্দিষ্টটা পায় না, বরং সবসময় পায়। কারণ আমি যে বাসায় বেড়ে উঠেছি, যেই বাসায় জন্মেছি, যেখান থেকে আমার রাজনীতি শুরু এবং এখনও আছি, সেই বাসাতে যেহেতু সবাই চিনে জানে, সুতরাং তাদের মধ্যেই আমার বেঁচে থাকা, তাদের মাঝেই তো আমি থাকি, এখনও সেখানেই থাকি। অথবা আমি যখনই এলাকায় যাওয়া আসা করি, দেখা যায় আমাদের এলাকার রাস্তাঘাট খুব খারাপ। আমাদের এলাকার আসলে সিটি কর্পোরেশনের প্রশাসককে কয়েকবার নিয়ে গেছি, উনিও চেষ্টা করছেন। আমাদের রাস্তাঘাটগুলি যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না করতে, সংস্কার করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি থেকে আমি বের করে আনতে পারছি না তাদের দুঃখ। রাস্তা একটা বড় সমস্যা আমার এখানে। তো এলাকার মানুষ এই যে ভাঙাচোরা রাস্তার মধ্যেই চেষ্টা করে চলছি, সবাইকে সাথে যোগাযোগ করছি। রাস্তাঘাটগুলি সংস্কার হলে আমার মনে হয় এলাকার মানুষ ভালো একটা ঈদ করতে পারবে। তবে এই ঈদের আগে তো এলাকার মানুষের কিন্তু আপনার প্রতি প্রত্যাশা অনেক। আপনি যেহেতু সড়ক মহাসড়ক বিভাগের দায়িত্বে রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে, মানে দুঃখটা এই জায়গায়
যে আমি সড়ক, আমার এলাকায় কোনো সড়ক, যে মহাসড়ক বা সড়ক বলতে যা বোঝায় সেগুলি আমার মন্ত্রণালয়ে কোনো রাস্তা এখানে পড়ে নাই। সেগুলি হচ্ছে সকল কিছু সিটি কর্পোরেশনের আওতাধীন। হ্যাঁ, আমি সারা বাংলাদেশের জন্য কাজ করতে পারবো, আমার এলাকার উন্নয়নে যে যে কাজ করাটা সীমাবদ্ধতা রয়েছে, কারণ এগুলি সিটি কর্পোরেশনের আওতাধীন। অন্য অন্য জায়গায় চেষ্টা করছি, তবে যে ইতিমধ্যে যেমন আমরা মুগ্ধা হাসপাতাল 500 শয্যা থেকে 1000 শয্যা উন্নীত করতে পেরেছি। আমরা আমাদের এলাকায় যেমন জিরানি মান্ডা খাল রয়েছে, সেগুলি উদ্ধারের জন্য আমরা কাজ করছি এবং দুই পাশে ওয়াকওয়ে তৈরি করার জন্য। আমাদের এলাকায় যে সকল খালি জায়গা সেগুলি পাক করার জন্য আমরা কাজ করছি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে। সিটি কর্পোরেশন যে রাস্তাঘাট এগুলি সংস্কারের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের অনেক জায়গায় কমিউনিটি সেন্টারগুলি খিলগাঁও দেখবেন জোরপোখরিয়াতে কমিউনিটি সেন্টার অনেক বছর যে সেগুলিকে উন্নয়নে কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কাজ করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা যাক চেষ্টার ফল কি হয়। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই। এখন যেহেতু ঈদের সময়টা, ছোটবেলা আপনার কিভাবে ঈদ কাটতো সেই সময়টাকে একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। ছোটবেলায় তো যে ওইটা ছিল হচ্ছে পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনদের, ভাই বোনদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, সেখানে তো আসলে রাজনীতি ব্যাপারটা ছিল না। সেটা একেবারে নিজস্ব একটা ঈদ ছিল, নিজস্ব পরিবারের গণ্ডির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে ঈদ ছিল। ঈদের আগে একটা পূর্ব প্রস্তুতি থাকতো, ঈদের আগেই মানে ঈদের পোশাক নিয়ে একটা প্রস্তুতি থাকতো। সেই পোশাক লুকিয়ে রাখার মতো একটা আবার একটা সারাক্ষণে একটা গোয়েন্দাগিরি থাকতো, যে আমার পোশাক লুকিয়ে রাখবো, আরেকজনের পোশাককে যদি বের করে দেখে দেওয়া, ঈদের আগে দেখিয়ে দেওয়া যায়। আবার ঈদের মধ্যে নামাজ পড়ে এসে সালামির একটা ব্যাপার স্যাপার থাকতো নিজেদের মধ্যে। আমি বাড়ির যেহেতু ছোট ছেলে 5 ভাই বোনের মধ্যে, এবং সব দিক দিয়ে প্রায় বলতে গেলে আমি ছোট, সেই ক্ষেত্রে আমার একটু বেশি চাহিদা থাকতো অন্যদের চেয়ে, যাতে আমাকে সালামের পরিমাণটা বেশি থাকে। আর আমি ঢাকাতে যেহেতু বেড়ে উঠেছি, ঢাকা কেন্দ্রিকই আসলে সব ঈদ করা হতো। আর এখানেই আসলে ভাই বোনদের মধ্যেও আমি সবার ছোট ছিলাম। স্মরণীয় ঘটনা কি মনে পড়ে ঈদের, ছোটবেলার ঈদের সময়কার? ছোটবেলার ঘটনা দেখা যেত, আমি সারাক্ষণ চেষ্টা করতাম অন্য ভাই বোনদের পোশাকগুলো অন্য আত্মীয় স্বজনকে দেখে দেওয়ার চেষ্টা করতাম। এটাই আমার দুষ্টামির মধ্যে ছিল, এবং করলে তারা আমাকে আবার আমার উপরে অনেকে রেগে যেত। আবার ঈদের যারা সালামি পাইতো ওইটার মধ্যে আমি আবার ভাগ বসাইতাম, যেহেতু আমি তার সবার ছোট ছিলাম। আমাদের ঈদের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার ছিল, এখন তো অনেকে আমরা মেলায় যাওয়ার জন্য একটা বায়না থাকতো, যে এই যে মেলা বসতো, যে ঈদের দিন নামাজ টামাজ পড়ে সবাই। আবার একটা হচ্ছে সালামির পরিমাণ কে সবচেয়ে বেশি পাচ্ছে, তারপর মেলায় গেলে মেলার থেকে কী কী কিনে আনলাম, সে ব্যাপারগুলি থাকতো। আন্তরিকতার জায়গাটা খুব মানে বেশি থাকতো, এবং ভালোবাসার জায়গাটা, গভীরতাটা খুব বেশি থাকতো। আমরা যদি ধরে নিই যে আপনি সফল একজন রাজনীতিবিদ, সফল হয়েছেন, আপনি খুব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, অনেক নির্যাতনের মধ্য দিয়ে আপনি বেড়ে উঠেছেন রাজনীতিতে। এখন আমরা যদি ধরে নিই যে আপনি একজন সফল রাজনীতিবিদ, মন্ত্রী হয়েছেন, আপনার এই সফলতার রহস্য কি আসলে? তো আমি সবসময় আলহামদুলিল্লাহ শুকরিয়াদের মধ্যেই থাকি। আর যেহেতু জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমি যে বিশ্বাস করে, আমার দলও বিশ্বাস করে, যে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, আমরা হচ্ছে তাদের সেবক। এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মানে জবাবদিহিতার মধ্যে এসেছি জনগণের কাছে। এখন এটা আমাদের রাজনীতি আমি ক্ষমতা মনে করি না, রাজনীতিকে আমি দায়িত্ব মনে করি, এবং জনগণের কাছে আমাদের এক জবাবদিহিতা তৈরি হয়েছে। এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমাদের আসলে সীমাবদ্ধতা রয়েছে। আজকে আমাদের এই যাত্রীদের, বাংলাদেশের মানুষকে যে সেবাটা দেওয়া প্রয়োজন ঈদ বা বিভিন্ন সময়, সেই জায়গায় আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। যেমন যেই পরিমাণ লোকোমোটিভ অথবা ক্যারেজ দরকার, যে ট্রেনে যে পরিমাণ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য ইঞ্জিন অথবা কোচ দরকার, আমরা সেটা দিতে পারছি না, কারণ আমাদের সেই ধরনের ক্যাপাসিটি নাই। কারণ বিগত দিনে সেইগুলি অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমরা প্রচুর রেল ট্রেক করা হয়েছে, কিন্তু সেই হিসাবে আমাদের লোকোমোটিভ অথবা ক্যারেজে বৃদ্ধি করা হয়নি। যে ইচ্ছাটুকু আছে, যে দায়বদ্ধতা কাজ করে মনের ভিতরে, কিন্তু সেই হিসাবে সেবাটা দিতে পারছি না। আপনার সফলতার রহস্যটা কি আসলে, এই যে আপনি সফলতার চূড়ায়? মানে আমি আসলে নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভাবতে ভালোবাসি, এবং দল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পদ দিয়েছে। আমি একেবারে বাসমাদারটেক যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের একসময় ছাত্রদলের সভাপতি ছিলাম। সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা থানা নিয়ে যে থানা, সেই থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, প্রেসিডেন্ট, সভাপতি ছিলাম। মহানগর ছাত্রদলের আহ্বায়ক, সভাপতি, সেক্রেটারি ছিলাম। সেন্ট্রাল ছাত্রদলের বিভিন্ন পদে ছিলাম। দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটে সব জায়গায় একটা রাজনৈতিক নেতাকর্মীদের সে সুসম্পর্ক ছিল। সবুজবাগ, খিলগাঁও, মুগদা এলাকায় যেহেতু আমি সবার সাথে চলাফেরা করতাম, আমি খুব সাধারণ জীবনযাপন করি, সাধারণভাবেই সবার সাথে খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারি। আমি আসলে রাজনৈতিক বা নির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম না, আমি এমপি। আমরা নিশ্চয়ই আমরা দেখে বুঝতে পারি যে আপনি আসলে অনেক সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত, সেটা আমি নিজেও দেখেছি।
একটি বিষয় জানতে চাই আপনার পারিবারিক জীবন সম্পর্কে, আপনার বিয়ে, ভাবির সাথে আপনার কিভাবে পরিচয়, একটু আমরা যদি আমাদের দর্শক। আমি আসলে রাজনীতি, আমার মানসিকতা ছিল যে আমি রাজনীতি করব, বিয়ে শাদীর ব্যাপারটা আসলে ছিল না। কারণ সারাদিনই ওই ছাত্র, আমি মতিঝিল আইডল থেকে এসএসসি, পরে সিটি কলেজ থেকে এইচএসসি, স্কুলের লেভেল থেকে এরশাদ বিরোধী আন্দোলনের প্রতি আমাদের স্বৈরাচার হটাও, দেশে গণতন্ত্র প্রতি, ওই সময় থেকে আসলে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় ছাত্র জীবনে। ওই রাজনীতি করতে করতে একের পর এক দায়িত্ব আসার ফলে ওরকম ভালোবাসা, প্রেম এগুলি খুব একটা নিয়ে ব্যস্ত থাকার সময় আমাদের ছিল না। হয়তোবা ভিতরে ভালোবাসা ছিল, প্রেম ছিল, কিন্তু প্রকাশ করার জায়গাটা খুব কম ছিল। আর রাজনীতির প্রতি ভালোবাসাটাই খুব বেশি ছিল। ভাবির সাথে আপনার প্রথম কবে পরিচয়টা বিয়ের আগে হয়, কিন্তু বিয়ের আগে যখন সে আমাকে বলে আমার সাথে, তখন আমি তাকে বলি যে আসলে আমার সাথে আপনার পরিচয় হয়ে, তখন তো আপনি করে বলা যে হয়ে লাভ নেই, কারণ হচ্ছে আমি রাজনীতিকে বেশি ভালোবাসি এবং রাজনীতিটাই করতে চাই। আমার দিয়ে মনে হয় খুব সম্ভবত প্রেম, ভালোবাসা বা বিয়ে শাদী এরকম জায়গায় হবে না। আমার একটা সময় এসে ঠিক আছে, সে যখন বারবার বলতেছিল তখন বললাম যে ঠিক আছে, আপনি ছবি দেন, বায়োডাটা দেন, আমি বাসায় দেখাই। যদি তারা বলে, ওইটা দেওয়ার পর থেকে তার সাথে আমার একটা যোগাযোগ হয়, কথাবার্তা হতো। পরে আমার ফ্যামিলি থেকে, আমার বাসা থেকে যখন বিয়ে শাদীর ব্যাপারে সিদ্ধান্ত নিল, আমার বাসায় চাচ্ছিল আমি বিয়ে শাদী করি, কিন্তু আমার যেহেতু রাজনীতি নেই, মনে করেছিল যে বিয়ে শাদী করলে হয়তো বা রাজনীতির থেকে আমি একটু হলেও সময় কম দিয়ে এদিকে ব্যক্তিগত জীবনের দিকে বেশি। কিন্তু আলটিমেট দেখা গেছে যে বিয়ে করার পরের বছর থেকেই আমার রাজনীতির প্রতি আরো বেশি দায়িত্ব থেকে চলে আসে, আরো বেশি দায়িত্ব বেড়ে গেছে। যেহেতু আমি বিয়ের আগেই বলেছি যে আমার রাজনীতিটাই প্রথম চয়েস এবং রাজনীতির জায়গায় আমি ছুটতে পারবো না, এটার সাথে লেগে থাকতে হবে। এরপরে যখন বিভিন্ন ক্রাইসিস তৈরি, তখন তো একই কথা যে দলে দুশো মেনে নেওয়াটা আসলে, এছাড়া তো উপায়ও ছিল না, কারণ আমার তখন দায়িত্বের জায়গাটায় ছিলাম। ছেলে মেয়ে কজন? আর আগে আমার তিন ছেলে, একটা ইউনিভার্সিটিতে, আর একটা ক্লাস 10-এ, আর একটা 7-এ। মাশাআল্লাহ। আমি যতদূর জানি আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, একদম তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। 2011 সালে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন, অনেকগুলো গুলি আপনার গায়ে লেগেছিল। আসলে কিভাবে সেখান থেকে ফেরা, আপনার কোনো দুঃসহ স্মৃতি যদি থাকে বা এই ঘটনাটি যদি শেয়ার করেন। হ্যাঁ, আসলে যারা এই যে সকল সন্ত্রাসীরা আমাকে গুলি করে, তারা প্ল্যান করে এসেছিল যে আমাকে মেরে ফেলবে। আমি একা একাই যাচ্ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তারা তিনটা হুন্ডা করে এসে আমাকে একেবারে হঠাৎ করে নেমে অস্ত্র ঠেকিয়ে একসঙ্গে গুলি করে, আমি হাত ছাড়া দেওয়ার পরে এই গুলিগুলি কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট না হয়ে একটি গুলি আমার মাথার উপর, চামড়ার কাছ দিয়ে উপর চলে যায়, আরেকটি আমাকে পায়ের এই পাশ থেকে বাম পায়ের, আরেকটি হচ্ছে কিডনির পায়ে একটু উপর দিয়ে চলে যায়। 4টা গুলি আমার দেহে। তারপরে শেষে যে পড়ে যাই, আল্লাহর রহমতে, মানুষের দুয়ায় আসলে বেঁচে আছি। কারণ ডাক্তারও আমাকে বলেছিল যে একজন মানুষকে এত কাছ থেকে গুলি করার পরেও, 4টা গুলি লাগার পরেও তুমি বেঁচে আছো, এটা মিরাকেল। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা, ঢাকার 9 আসন, খিলগাঁও সবুজবাগ, এই আসন থেকে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে। এমপি যখন নির্বাচন করছিলেন, মানে তখন আসলে কতটা কঠিন মনে হয় আসলে? যে আমি আসলে ক্যান্ডিডেট ছিলাম না, দল আমাকে নমিনেশন দিয়েছে। দেওয়ার পরে আমি যখন নামি, তা দীর্ঘদিন মানুষের সাথে যে আমার একটা, ওই এলাকার সাথে তারা যে কখন আমাকে এতটুকু ভালোবেসেছে, সেটি আমি আসলে জানতাম না। আর নির্বাচনে আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তবে একটা প্ল্যান ছিল যে আমি যত বেশি মানুষের কাছে যেতে পারি। আর যাওয়াটা আমার জন্য খুব সহজ ছিল, কারণ তাদের বেশিরভাগের সাথে আমার আগের থেকে একটা সুসম্পর্ক ছিল বা যাতায়াত ছিল, যে কারণে খুব সহজেই আমি মানুষের কাছাকাছি যেতে পারছি। আর মানুষের কাছে যে কথাটি আমি বিশ্বাসযোগ্য মনে হয়েছে, যে নির্বাচনের সময় একটা কথাই বলেছি, যে আমি প্রায় 40 বছর যাবৎ এই এলাকায় রাজনীতি করি, আর প্রায় 54 বছর যাবৎ এ এলাকায় বেড়ে উঠেছি। আমাকে যারা চিনে ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আত্মীয়তার কারণে বিভিন্ন, তারা যদি বলে যে বিগত দিনে হাবিবের কর্মকাণ্ড, হাবিব খারাপ ছেলে, তাহলে কেউ আমাকে ভোট দিবেন না। আর ভোট দেওয়ার আগেও আপনারা একবার জিজ্ঞেস করবেন হাবিব ভালো না খারাপ, বা হাবিবের অতীতে কর্মকাণ্ড। সেই জায়গাটুকু তারা বিশ্বাসের জায়গায় নিয়েছে, তারা আমার অতীত নিয়ে মূল্যায়ন করেছে এবং তারা বিশ্বাস স্থাপন করেছে না, হাবিবের উপরে আস্থা রাখা যায়। সেটিই মনে হয় আমার মূল শক্তি হিসেবে কাজ করেছে। এলাকার সন্তান, এলাকার ছেলে, অতীত আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে। জীবনে যখন প্রথম মন্ত্রিত্ব গ্রহণের ফোন পেলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমরা যেহেতু রাজনীতি কর্মী থেকে এই জায়গায় এসেছি, সেই কারণে আমাদের কাছে প্রতিটা পদে দায়িত্ব মনে হয় যে দায়িত্বের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। যখন এমপি করেছে তখন মনে হয়েছে যে আজকের থেকে আমার ঢাকা 9কে ঘিরে আমার
কাজ করতে হবে আর দেশের জন্য ভূমিকা রাখতে হবে। যখন মন্ত্রিত্ব পেলাম তখন মনে হয়েছে যে আজকে থেকে আমি পুরোপুরি দায়বদ্ধ, আমার প্রতিটা সময় প্রতিটা ক্ষণ মানুষের জন্য, দেশের জন্য, এই সরকারকে সার্ভিস দেওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। এই যে রেলপথ, সড়ক, মহাসড়ক এবং পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুটি মন্ত্রণালয়, এত বড় দায়িত্ব, মানে কতটা চাপ অনুভব করছেন আপনি? আমি তো বললাম যে আসলে মন্ত্রণালয় দুটি অত্যন্ত বড় এবং এখানে অনেক দায়িত্ব রয়েছে। তবে আমি যেটি কাজ করতে যেটি লক্ষ্য করেছি, এখানে কিছু সমন্বয়হীনতা রয়েছে, আমরা কিছু সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে। তবে এটি খুব অল্প যে 3 মাস 6 মাস আমরা 1 বছরই সব করে ফেলবো এরকম না। প্রতিটি সেক্টরের সাথে রেল ট্রেক করার সাথে সাথে লোকোমোটিভ ইঞ্জিনেরও সাপ্লাই থাকতে হবে। আমার কথা একটাই যে আমার যতটুকু আছে সেইটুকু সম্পদের আমি যাতে সর্বোচ্চ ব্যবহার করি, ওইখানে কোনো অবহেলা গাফলিতি আমরা মেনে নিব না এটি। এবং সবাই যার যার শুধু অফিসে বসে কাজ করলে হবে না, যাদেরকে একেবারে মাঠ লেভেলে যে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, এবং ওইখানে আমরা যেটা বলছি সিদ্ধান্ত নিচ্ছি মাঠ লেভেলে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, এটি সকলের দায়িত্ব। আমি মন্ত্রী হিসাবে মনে করি, প্রতিমন্ত্রী হিসাবে আমি যেমন একেবারে যেখানেই যাচ্ছি রেলের যাত্রীর অন্য যাত্রীরা যেভাবে যাচ্ছে আমিও তাদের সাথে সারা রাত জার্নি করে সেভাবে যাচ্ছি, আবার দিনের বেলা সেভাবেই আসছি। কারণ হচ্ছে আমি খুব কাছ থেকে দেখতে চাই আমরা যে সিদ্ধান্তগুলি নিচ্ছি আসলে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং মানুষ এই সার্ভিসটিকে পাচ্ছে কিনা। তবে আমার মনে হয় যে আমাদের সেবার মান আরও বাড়াতে হবে, আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে হবে। তবে যেহেতু এখানে আমাদের নিজস্ব কোনো সক্ষমতা নেই, উৎপাদন করার সুযোগ নেই, আমরা বাইরের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমরা চাই এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তোলা। অন্যান্য প্রায় পরিবহনে যেমন বাস বলি, লঞ্চ বলি, অথবা যেগুলির বিমানেও যেমন প্রাইভেট সেক্টর কাজ করছে, রেলে কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট প্রয়োজন। মাননীয় প্রতিমন্ত্রী, যেহেতু আপনি নিজে এখনো সরকারি বাসায় থাকেন না, আপনি আপনার এলাকায় থাকতে পছন্দ করেন, সেখানে যাতায়াত করেন, আগে যেভাবে এলাকার মানুষের সঙ্গে চা খাওয়া, এখন কি সেই সময় পান কিনা বা সময় দিতে পারেন কিনা? হ্যাঁ, এখনও আমি যখন কোথাও যাই এলাকার মানুষ এখনও আমার আগে যেভাবে এসে গোলাগুলি করতো, হাত মিলাইতো, ডাক দিয়ে বসাইতো, এখনও মানুষ একইভাবে আমার করে। মানুষ আমাকে এখন হাবিব হিসেবেই পছন্দ করে, মানে সংসদ সদস্য অথবা প্রতিমন্ত্রী এই জায়গাটা মানুষের কাছে আমি এখনও ওইভাবে পৌঁছি না, কারণ আমার কোনো পরিবর্তন তারা এখনও লক্ষ্য করেনি। সুতরাং আগে যেটা অনেকে মনে করতো যে সংসদ সদস্য বা মন্ত্রী মানে অনেক দূরের কেউ, আর এখন তারা মনে করে যে সংসদ সদস্য বা মন্ত্রী এত কাছে পাওয়া যায়, বিশাল কিছু মনে হয় না। না, বিশাল কিছু না। তারা এখন বলে যে এটা দিয়ে এত সহজলভ্য জিনিস, বা মানে এখন অনেক ক্ষেত্রে তারা বলবে ভাই তুমি সব অনুষ্ঠানে এত আইসো না, মানে আমি বললেই আমি যাই, মানে আপনি প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। আমাকে যে দাওয়াত দেয় সব দাওয়াতে যাই, অনুষ্ঠানে যাই, এই সেই করি, মানে চেষ্টা করি সব কিছুতে অ্যাটেন্ড করার জন্য, সব কিছুতে মানে আগের মতোই পাচ্ছে তারা। সুতরাং তারা আমাকে এখনও তাদের ওই জায়গাটাই মধ্যে রেখে দিয়েছে, আমিও নিজেকে ওই জায়গাটা রাখার চেষ্টা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি অবসরে কি করতেন বা কি করেন, বা স্পোর্টস কিংবা কালচারাল কোনো কিছু করেন কিনা? আমি একসময় বিভিন্ন সংগঠন করতাম, চাঁদের হাট করতাম, জেসিস করতাম, লিউ ক্লাব করছি। খেলাধুলার সাথে আমি যেমন এখন ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, একটা ক্লাবের সভাপতি, খেলাধুলার সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল। তারপরে অবসর সময়ে আমি চেষ্টা করতাম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলির সাথে থাকার জন্য। 88 বন্যায় সারাদিন রাত আমরা দেখা যেত পানি দিতাম মানুষের সাথে সাথে সব জায়গায়, মানে যখন যে সুযোগ পাইতাম সমাজ কল্যাণমূলক। একসময় আমাদের এলাকায় একটা ক্লাব ছিল উন্মেষ, সেটার সাথে খুব ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলাম। মুরব্বীদের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, এবং মুরব্বীদের একটা ব্যাপক অংশ আমাকে, আমার এলাকার লোকজন, আমি যদিও আমার অরিজিনাল কিন্তু ঢাকা না, অরিজিনাল হচ্ছে নেত্রকোনা, কিন্তু ঢাকার লোকজন কিন্তু তারা আমাকে মনে করে তাদেরই ছেলে, আমগুপোলা বলে। আমি মুরব্বীদের স্নেহ ভালোবাসাটা পেয়েছি, এটা আমার জন্য জীবনে একটা অনেক বড় ব্যাপার। আবার ইয়ং যারা আছে তারাও আমাকে দেখবেন, ছোট একটা যে বয়স 8-10 বছর, সেও আমাকে হাবিব ভাই ডাকে, আবার তার বাবা অথবা নানারাও আমাকে হাবিব ডাকে, মানে বাবারা ভাই ডাকে, ছেলেও ভাই ডাকে, সবাই মানে মধ্যে আমি খুব দ্রুত বাচ্চাদের কাছেও আমার যেখানে যাই, হ্যাঁ, বাচ্চাদের সাথে আমার খুব সুসম্পর্ক, মুরব্বীদের সাথেও সুসম্পর্ক। খেলাধুলার প্রতি আপনার ঝোঁক ছিল ছোটবেলায়? হ্যাঁ, খেলাধুলার প্রতি ঝোঁক ছিল, যদিও আমি নিজে খুব ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু খেলাধুলা অংশগ্রহণ করতাম। ফুটবল না ক্রিকেট, কোনটা খেলতেন? আমি ব্যাডমিন্টন খেলা খুব পছন্দ করতাম, খেলতাম। আপনার পরিবারের কি বাবা বা কেউ কি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল? না, আমার বাবা ফার্মাসিস্ট ছিলেন। আমরা 3 ভাই 2 বোন, 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বড় ভাই
ইঞ্জিনিয়ার ছিলেন, হ্যাঁ, এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। আমার মেজো ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে সেও ব্যাংকার ছিলেন। আমার ভাবি ডাক্তার ছিলেন। আমার বোন জামা একটা আর্মিতে ছিলেন, সেও পরবর্তীতে একটা মাল্টিনেশনাল কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন। বোনরা হাউস ওয়াইফ ছিলেন। সবার মধ্যে আমি সবার ছোট। আপনি রাজনীতিতে আসা বা রাজনীতিতে ওই যে বললাম অনুপ্রেরণাটা যে কোথা আমি থেকে? মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তাম। এরশাদ বিরোধী আন্দোলন আসলে আমাদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করে। যখন সারা দেশে এরশাদ বিরোধী আন্দোলন চলে, তখন আমরা মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি অথবা কলেজে উঠেছি। ওই সময় থেকেই যে এরশাদ হটাও, ওই যে স্বৈরাচার হটাও, এরশাদ হটাও, ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ওইটা করতে করতে একটা সময় যে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়। ওর পরে ওইটার থেকে আর বেরিয়ে আসার সুযোগ হয়নি বা বেরিয়ে আসতেও চাইনি। মাননীয় প্রতিমন্ত্রী, আবারও আপনার মন্ত্রণালয় ইস্যুতে যেতে চাই। রেলপথ মন্ত্রণালয় সবসময় লোকসানের মুখ দেখতে হয়েছে। আপনার কি পরিকল্পনা আছে, আসলে কিভাবে এই জায়গা থেকে উত্তরণ ঘটাবে? আমরা যদি আমাদের লোকোমোটিভ বা ক্যারেজের সংখ্যা বাড়াতে পারি, যাত্রী সেবাটাকে আরও বর্ধিত করতে পারি এবং সেটাকে আমরা সময় টাইমিংটা, শিডিউল টাইমটা ঠিক রাখতে পারি, সেক্ষেত্রে এবং সার্ভিসটাকে আরেকটু উন্নত করতে পারি, তাইলে রেল তার জায়গা থেকে ব্যাক করে আসা উচিত। আরেকটা হচ্ছে, একটা সময় রেলে প্রচুর পণ্য পরিবহন হতো, যেটার পরিমাণ এখন খুব কমে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের ওইখানেও লোকোমোটিভের সমস্যা রয়েছে। যদি আমাদের যেই পরিমাণ আমরা রেল ট্র্যাক তৈরি করছি, সাথে সাথে যদি আমরা অন্য সাপোর্টগুলি দিতে পারি, বিশেষ করে লোকোমোটিভ এবং ক্যারেজ, তো শিডিউলটা ঠিক করতে পারি, মানুষকে যে পরিমাণ সার্ভিস চায় সেটার সাথে, তাহলে রেল থেকে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। বাংলাদেশে আমরা কি বুলেট ট্রেন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আমি একটা ভালো কিছু করব, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো, এটা স্বাভাবিক, এটা আমার ইচ্ছা থাকতেই পারে। সাথে সাথে আমার বাস্তবতাও চিন্তা করতে হবে যে আমার বাস্তবতায় আমার সক্ষমতা একটু কতটুকু, আমার অর্থনৈতিকভাবে কতটুকু মানে স্টেবল। এখন যেটা হচ্ছে যে আগে আমাকে বুলেট ট্রেন, আমাকে ডুয়েল গেজ ব্রড গেজ ট্রেন তৈরি করতে হবে, সেটি করতে আমার কত বছর লাগবে। আর আমরা আপাতত যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে কানেক্টিভিটি বাড়ানো ঢাকার আশেপাশে, যাতে ঢাকার আশেপাশে জেলাগুলি মানুষ ঢাকায় এসে অফিস করে আবার নির্দিষ্ট সময়ে আবার বাড়িতে ফিরে যেতে পারে। এই যে ঢাকার আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেখানে কানেক্টিভিটি বাড়ানো। আমাদের রেল লাইনগুলি যখন স্থাপন করা হয়েছিল ব্রিটিশ আমলে, তখন কিন্তু এগুলি শহরের বাইরে ছিল, কিন্তু এখন কিন্তু সব এগুলি শহরের মাঝখানে চলে এসেছে। সেই ক্ষেত্রে আমাদের যানজট মুক্ত করতে হলে আমাদেরকে কিন্তু এই সব রেল লেভেল ক্রসিংগুলিকে আন্ডারপাস ওভারপাস করতে হবে। তা করার আগে আমাদের লেভেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করতে হবে। এগুলি হচ্ছে মূল কাজ। এখন আমি বিশাল বড় একটা বুলেট ট্রেনের নিলাম, কিন্তু আমার তো সাপোর্ট করে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী মনো রেলের কথা বলছিলেন, আর আমি একটু যদি বিষয় বলি যে সারা পৃথিবীতে আসলে যোগাযোগের অন্যতম মাধ্যম কিন্তু রেল। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মনো রেলের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আমরা ফিজিবিলিটি নিয়ে কাজ করছি এবং যেসব জায়গায় আসলে মেট্রো অথবা ট্রেন বা অন্য সার্ভিসগুলিকে সুনিশ্চিত করা যাচ্ছে না, সেই সব জায়গায় আমরা মনোরেলকে প্রাধান্য দিচ্ছি। আমি যদি মনে করি যে মতিঝিল থেকে আমি দাসেরকান্দি অথবা ত্রিমোহনী যাব, সেখানে কিন্তু মেট্রো রেলের সুযোগ নেই, রাস্তাঘাটগুলি চিপ। তাই আমরা চাচ্ছি যে কিছু কিছু জায়গায় কামরাঙ্গীরচর বা আমাদের ওইসব জায়গাগুলি যেগুলি রয়েছে, সেখানে মনোরেল করতে আসলে জায়গা কম লাগে এবং মনোরেলটা যদি আমরা করার এই সরকারের সিদ্ধান্ত রয়েছে, তবে এটা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে। একটি বিষয় আসলে বলতেই চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সকাল 9টায় অফিসে চলে আসেন, আপনারা যারা মন্ত্রী রয়েছেন আসলে এটিকে কিভাবে দেখেন? কাজের গতি কতটা বাড়লো? কাজের গতি আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেটি মানে বিশ্বাস করেন যে অন্যকে দায়িত্ববোধ শেখানোর আগে নিজের সেই দায়িত্ববোধের জায়গায় আসা, এবং তিনি আমাদেরকেও যেমন বলেন যে আগে নিজেদেরকে সঠিক জায়গায় আসতে হবে, নিজেদেরকে দায়িত্ববোধের জায়গায় আনতে হবে। সেই কারণে উনি নিজে যেমনিভাবে টাইমলি আসেন, শুধু টাইমলি আসেন না, তিনি 9টায় আসেন, কারণ অন্যরা দেখা যায় 5টায় চলে যায়, কিন্তু উনি কাজ শেষ করেন 8টা 9টার সময় রাত্রে। ওনার হচ্ছে মূল কথা হচ্ছে যে প্রতিদিনের যে কাজ প্রতিদিন শেষ করতে হবে, কোনো কাজ যাতে জট লেগে না যায়, যে আজকের কাজ যাতে কালকে না হয়। এই জন্য আমরাও চেষ্টা করি। ওনার সাথে আসলে তাল মেলানো তো সবার আমাদের পক্ষে সম্ভব না, উনি আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রমী। তারপর আমরা ওনার থেকে শিখে নিজেদেরকে সেইভাবে তৈরি করছি, চেষ্টা করছি। জনগণই বলতে পারবেন যে আমরা আসলে যত সফলতার উপর নির্ভর করবে যে আমরা কতটুকু কী করতে পারলাম। তবে আমরা চেষ্টা করছি, আমাদের ইচ্ছা শক্তির কোনো কমতি নেই, আমাদের কাজ করারও মানসিকতা রয়েছে, আমরা সেই পরিমাণ সময়ও দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক দিয়ে তাগাদাও রয়েছে যে আমরা যাতে পরিশ্রমী হই।
মাননীয় প্রতিমন্ত্রী, আপনি জেল খেটেছেন, আমরা যতটুকু জানি যে প্রায় 100টির মতো আপনার বিরুদ্ধে মামলা ছিল। জেল জীবনের কোনো স্মৃতি, যদি মজার বা দুঃখের স্মৃতি হতে পারে, একটু যদি শেয়ার করেন। রাজনীতি করতে যেয়ে তো শতাধিক মামলা আসামি হতে হয়েছে। 86 দিন ডিমের রিমান্ডে ছিলাম, একটানা প্রায় 25 দিনের মতো ছিলাম। তারপরে আমার সাজা হয়ে গেছিল প্রায় 8 বছর, 7বার কারাগারে গিয়েছি। কারাগারে যাওয়ার পরে ওইখানেও আসলে আমরা শুধু নিজেরা কারাগারে থাকতাম না। আমরা যখন কারাগারে যেতাম দেখা যেত যে আর শত শত নেতা কর্মীরাও তখন কারাগারে ছিল। ওই কারাগারে যেয়েও কিন্তু আমাকে শুধু আমার চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ আমরা থাকতে পারতাম না। কারণ আমাদের কোনো নেতা দেখা যেত কোনো কর্মী ঠিকমতো খাবার পাচ্ছে না, কারো জামা কাপড় নেই, কারো স্যান্ডেল নেই। জেলখানায় গেলে যে জিনিসটা মনে হয় যে জেলখানায় যারা আমরা একসঙ্গে জেল খাটি তাদের মধ্যে আসলে কোনো দূরত্ব থাকে না। তখন মনে হয় যে সবাই একই পরিবারের অংশ, এবং সবাই যেহেতু আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, হাসিনা বিরোধী, তাই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের তখন সবাইকে যেই জেল খাটতো তাকে খুব আপন মনে হতো যে আমরা সবাই মুসলিম এবং সবাই খুব কাছের লোক, সুতরাং অন্যের দুঃখটাকেও নিজের দুঃখ মনে হতো। জেলের অভিজ্ঞতাগুলি হচ্ছে ভালো অভিজ্ঞতা বলবো না, কারণ আমরা ওই সময় জেল খাটতে যে আমাদেরকে অনেক ধরনের বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক ধরনের নির্যাতন নিপীড়নের মধ্যে যেতে হয়েছে, অনেক কিছু খুব কাছের থেকে দেখেছি, আর অনেককে তো হারিয়েছি। রিমান্ডকালীন যদি কোনো স্মৃতি থাকে রিমান্ডের সময়? রিমান্ডে আসলে আমরা যে রুমটায় থাকতাম সেই রুম 12 জন 24 জন থাকা যেত, কিন্তু সেই রুমে আমরা কখনোই 40 জন 45 জন 48 জনও থেকেছি। একটা অংশ দাঁড়িয়ে ছিল, আরেকটা অংশ বসে ছিল, তারপরে এইভাবে থাকতাম। আমাদের একটাই ওয়াশরুম ছিল, ওই ওয়াশরুমের দরজাটাও মানে লাগানো যেত না। আবার যে রুমে আমরা থাকতাম সেই রুমে কোনো ফ্যান ছিল না, বাইরে একটা টেবিল ফ্যান দেওয়া হতো, সেটার আবার ঢাকনা ছিল না, বিকট আওয়াজ করতো। আসামিদেরকে সারা রাত বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো, সেগুলি আমরা সারা রাত দেখতাম। একটা সময় কোন সময় ক্লান্ত হইতে হইতে হয়তো বা বসে বসেই ঘুমিয়ে পড়তাম। আবার অনেক সময় দেখা যেত যে একজন ছিনতাইকারী আসছে, সে এসে বলতো যে এই গারো দেশে থাকবে না, তখন পুলিশকে দেয় যে এরা রাজনীতি করে, এরাই এখানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ থাকতেছে, মানে ছিনতাইকারীও থাকতে চাইতো না সেখানে, আমাদেরকে হয়তো বা থাকতে হইতো অনেক দিন। আপনার জীবনের সবচেয়ে সুখের কোনো মুহূর্ত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। সবচেয়ে সুখের দিন হচ্ছে যেদিন এই দেশ থেকে ফ্যাসিস্টের পতন ঘটে, 5ই আগস্টে যখন আমরা ফ্যাসিস্ট মুক্ত হই। যে দীর্ঘদিনে আন্দোলন সংগ্রাম, সহযোদ্ধাদের রক্ত, সহযোদ্ধারা যে গুম হয়েছে, আমার 2টা ছেলে গুম হয়েছে, একটা সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি সুজন এবং ওই আমার ওয়ার্ডের সভাপতি ফরহাদ, তাদেরকে এখনও আমরা পাইনি। তাদের পরিবার এখনও তাদের অপেক্ষা, আমরাও তাদের অপেক্ষায়। আমার একটা ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে 16টার, আমার খিলগা থানা ছাত্রদল সেক্রেটারি জনিকে। হাজার হাজার ছেলে পঙ্গুত্ব বরণ করা, জেল খাটা। 5ই আগস্টের পর সেই দিন আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন ছিল। আমার মনে হয়েছে যে এবার হয়তোবা দেশে একটি গণতান্ত্রিক সরকার হবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো, সবাই কথা বলার অধিকারগুলি ফিরে পাবে, নতুন এক বাংলাদেশের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারব। সেই দিনটি আমার জীবনের এখন সবচেয়ে সুখের দিন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কথা বলেন। এই বাংলাদেশটা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যে গণতন্ত্র এত রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ তার অধিকারগুলি, যে অধিকার ফিরে পেয়েছে সেই অধিকারগুলি সবসময় যার বাস্তবায়ন থাকে। আর আমরা আমাদের দেশের মূল সম্পদ হচ্ছে আমাদের এই মানুষ, এদেরকে যদি আমরা উপযোগী করে তুলতে পারি, আগামী বিশ্বের উপযোগী করে তুলতে পারি, তাদেরকে যদি আমরা সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং মানুষের অন্তত মৌলিক চাহিদাগুলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেই বাংলাদেশ আমরা চাই। এবং সেই বাংলাদেশে বাস্তবায়ন করতে পারলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেদিন নিজেকে মনে করবে সার্থক। আপনার জীবনের কোনো রাজনীতি নিয়ে কোনো আক্ষেপের কোনো বিষয় আছে কিনা? না, আমার ব্যক্তিগতভাবে আমার রাজনীতি নিয়ে কোনো আক্ষেপের জায়গা নেই। আমার প্রাপ্তির জায়গা আছে, আমার কোনো আক্ষেপের জায়গা নেই। না, আমি মনে করি রাজনৈতিকভাবে আমি মানুষের কাছে যতটুকু পেয়েছি সেটুকু আমি সফল, আমার এখানে কোনো আক্ষেপ নেই। সুতরাং আমার প্রাপ্তির জায়গা আমি মনে করি অনেক বেশি। জীবনের শেষ সময় কোথায় কাটাতে চান? জীবনের শেষ সময় বাংলাদেশেই কাটাতে চাই, এবং বাংলাদেশের বললাম স্বপ্নগুলি বাস্তবায়িত হলে শেষ সময় হয়তো বা রাজনীতি যদি শারীরিক সক্ষমতা না থাকে, তখনও সেই ভালো লাগাগুলি বসে বসে দেখতে পাবো যে হ্যাঁ, আমরা যা ভালো কিছু করতে চেষ্টা করেছি, বাংলাদেশের মানুষ তার সুফল পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আমাদেরকে ঈদের বিশেষ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়,
শুনলেন দেখলেন বাস্তব জীবনে একজন কীর্তিমান রাজনীতিবিদের গল্প, যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। ভাইয়া হাউজিং প্রেজেন্টেড বাই ভাইয়া হোটেলস লিমিটেড নিবেদিত যে কথা রূপকথা নয় অনুষ্ঠানে যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও এই অনুষ্ঠানে দেখা হবে অন্য কোনো রাজনীতিবিদ বা কীর্তিমানকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।